আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমদাদুল হক। আমি পড়াশোনা করছি বরিশাল ইউনিভার্সিটিতে জিওলজি আর মাইনিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা জানবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা আমরা ফাংশনের মাধ্যমে কিভাবে করব। আমরা গত ক্লাসে শিখছিলাম এটা অপারেটর সিনট্যাক্স এর মাধ্যমে আমরা শিখছিলাম। তো সেম কাজটা আজকে আমরা ফাংশনের মাধ্যমে করব। তো ফাংশনের মাধ্যমে করার আগে আমরা গত ক্লাসে করছিলাম যে প্রথমে একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নিয়েছিলাম, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছিলাম। সেম ভ্যারিয়েবলটা আমি এখানে আবার ডিক্লেয়ার করব। তো এখানে এ বি সি ডি চারটা ভ্যারিয়েবল আছে এবং চারটা ভ্যারিয়েবলে আমরা ডেটা নিয়েছি এবং এটাকে আমরা রান করব। রান করার পরে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গত ক্লাসে যখন আমরা সিনট্যাক্স ব্যবহার করছিলাম তখন যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো ব্যবহার করেছিলাম, একটা সিম্বল ব্যবহার করেছিলাম। কিন্তু আজকে যেহেতু আমরা ফাংশনের মাধ্যমে করব, তখন এই সিম্বলটা আমাদের কাজে আসবে না। তো ফাংশনের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে একটা অপারেটর। পাইথনে যেমন প্রিন্ট একটা ফাংশন, আপনার টাইপ একটা ফাংশন, তেমনি আমরা যদি এই ফাংশন গুলোকে এই ধরনের যদি আরো অনেক কিছু অনেক ফাংশন আছে সেগুলো যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে সেই ফাংশন গুলো যার ভিতরে আছে, যে প্যাকেজের ভিতরে আছে, সেই প্যাকেজটাকে প্রথমে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো আমাদের এখানে একটা অপারেটর আছে। এই অপারেটর যদি আমরা ইম্পোর্ট করে নেই তাহলে এই অপারেটর ভিতরে আমার কয়েকটা ফাংশন আছে, যেমন এখানে অ্যাড ফাংশন আছে, সাব ফাংশন আছে। এই ধরনের ফাংশন গুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এই অপারেটরটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে প্রথমে আমাকে লিখতে হবে ইম্পোর্ট, একটা স্পেস দিয়ে তারপর অপারেটর। যখন এটা লিখবো তখন আমার এখানে অপারেটরটা ইম্পোর্ট হয়ে যাবে। দেন গত ক্লাসে আমরা দেখেন কি করছিলাম, এখানে অ্যাড করছিলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তারপরে সাবট্রাকশন করছিলাম, মাল্টিপ্লিকেশন করছিলাম আর ডিভিশন করছিলাম। তো সেম কাজটা আজকে আমরা ফাংশনের মাধ্যমে করব। তো এখানে দেখেন আমরা গত ক্লাসে যেটা করছি সেই জিনিসটা এখানে অপারেটর ডট তারপর অ্যাড লিখছি। সব থেকে মজার বিষয়, একটা ফাংশন কিভাবে চলবে, ফাংশনের ভিতরে কোন ধরনের আর্গুমেন্ট দিব, ফাংশনের ভিতরে কোন ধরনের হবে, কাজগুলো হবে, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই ফাংশনের ভিতরে আমি ব্র্যাকেটের ভিতরে যখন আমি এটা ক্লিক করব, ক্লিক করে শিফট এর ভিতরে ট্যাপ চাপবো। শিফট টিপে এর ভিতরে যদি ট্যাপ চাপে তাহলে এখান থেকে আমার এটা চলে আসবে, একটা চলে আসবে। আমি একটু একটু ওয়েট করেন, আমি জাস্ট দেখাবো এখনই। সরি, কোনোভাবে হয়তো কোনো কাজ করতেছে না। আচ্ছা, আমি এটা একটু নতুন করে কার্নেলটা সেট করে নিই। ওকে, প্রথমে আবার আমি ডিফাইন করে নিয়েছি ভ্যারিয়েবলটা, দেন এটা কাজ করবো। তো এটা কাজ করার আগে দেখেন আমি একটু আবার এখানে চেষ্টা করে দেখি। হ্যাঁ, এখন যদি আমি দেখি এই ফাংশনটার ভিতরে অ্যাড ফাংশনটার ভিতরে যখন আমরা চেষ্টা করছি, দেখছি যখন শিফট প্লাস ট্যাব ব্যবহার করছি তখন এখানে দেখেন চলে আসছে একটা জিনিস, অপারেটর ডট অ্যাড। এখানে এ বি এই সেম জিনিসটা, সেম অ্যাজ এ প্লাস বি, এটা একটা বিল্ট ইন ফাংশন অর মেথড। তো এই ক্ষেত্রে দেখেন অ্যাড আছে, যখন আমরা যোগ করতে চাইবো তখন আমরা অ্যাড দিব, যখন বিয়োগ করতে চাইবো তখন আমরা সাবট্রাকশন, এই সাবট্রাকশনের শর্ট ফর্মটা আমরা নিব সাব, মাল্টিপ্লিকেশনের শর্ট ফর্মটা নেব ইউএল, তারপর হচ্ছে ডিভিশন। ডিভিশন আমরা দুই ধরনের করছিলাম, একটা হচ্ছে ট্রু ডিভিশন, একটা ফ্লো ডিভিশন। ট্রু ডিভিশনটা কি ছিল আর ফ্লো ডিভিশনটা কি ছিল, কেউ কি বলতে পারবেন? ভাই আমি বলবো। জি অবশ্যই, আপনার নাম কি বলবেন? আয়শা আক্তার। জি আপু বলেন। ট্রু ডিভিশনটা হচ্ছে যখন আমরা একটা সংখ্যাকে অপর একটা মানে একটা ইন্টিজারকে অপর একটা ইন্টিজার দিয়ে ভাগ করবো, যেরকম 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 দুগুণে 4, 2 যেটা আসছে সেটা হচ্ছে ট্রু ডিভিশন। আর ফ্লো ডিভিশনের ক্ষেত্রে আমরা যদি 5কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 2 পয়েন্ট সামথিং, কিন্তু ফ্লো ডিভিশনটা হচ্ছে আমার হাইয়েস্ট ইন্টিজারটা পেতে হবে। এখানে 2 যে পূর্ণ সংখ্যা সেই 2টাই হবে আমার ফ্লো ডিভিশন, মানে আমরা দশমিকের পরবর্তী সংখ্যাগুলো আর নেব না। জি সুন্দর বলেছেন। অর্থাৎ আমরা যখনই ভাগ করতে যাব, ভাগ করতে হলে আমাদের কখনো কখনো হয়তো পূর্ণ সংখ্যা চলে আসবে। যেমন 4কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তখন সেটা পূর্ণ সংখ্যা আসে, কিন্তু যদি 5কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে সেটা পূর্ণ সংখ্যা আসে না, একটা ভগ্নাংশ আসে, যেমন সামথিং পয়েন্ট সামথিং সামথিং এরকম আসবে। তো এই ক্ষেত্রে ট্রু ডিভিশনটা সম্পূর্ণ ভ্যালুটাকে প্রকাশ করবে, সম্পূর্ণ ভ্যালুটাকে মানটাকে নিবে। তো যদি আমরা ফ্লোর ডিভিশন নেই তাহলে ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে কি করবে, দশমিকের পরের অংশটা বাদ দিয়ে শুধুমাত্র ইন্টিজার অংশটা রাখবে। এটা হচ্ছে ট্রু ডিভিশন আর ফ্লোর ডিভিশনের কাজ। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস, একটা ফাংশনের ভিতরে আমরা যা কিছু নিব সেটা হচ্ছে ফাংশনের আর্গুমেন্ট। যেমন এই ফাংশন অ্যাড এর ভিতরে আছে এ,
ডি, এ এবং বি হচ্ছে আর্গুমেন্ট। যেমন আমরা এখানে এ কে একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি এবং এর ভিতরে আমরা একটা ডেটা রাখছি 54, বি কে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করছি এবং বির ভিতরে ডেটা রাখছি 45। তো এই এ আর বিটা যখন আমরা একটা ফাংশনের ভিতরে রাখবো তখন আমরা এটাকে বলবো ফাংশনের আর্গুমেন্ট। তাহলে কেউ কি বলতে পারবেন একটা ফাংশনে কয়টা আর্গুমেন্ট নেওয়া যেতে পারে? যদি কারো জানা থাকে তাহলে দয়া করে বলবেন, শেয়ার করবেন, একটা ফাংশনের ভিতরে কয়টা আর্গুমেন্ট আমরা নিতে পারবো? ওকে, আমি বলি, একটা ফাংশনের ভিতরে আমরা সেই কয়টা আর্গুমেন্ট নিতে পারবো যে কয়টা আর্গুমেন্ট ওই ফাংশনটা তৈরি করার সময় সেট করা হয়েছে। যেমন এই ফাংশনটা তৈরি করার সময় অ্যাড, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন কিংবা টু ডিভিশন যাই বলি না কেন, এই ফাংশনটা যখন তৈরি করছিল তখন এই ফাংশনের ভিতরে ওরা বাই ডিফল্ট সেট করে দিয়েছে মাত্র দুইটা আর্গুমেন্ট নেওয়া যাবে, দুইটার বেশি আর্গুমেন্ট এখানে নেওয়া যাবে না। যেমন আমি যদি এখানে শিফট প্লাস ট্যাব চাপি তাহলে দেখবেন এখানে মাত্র দুইটা আর্গুমেন্ট আছে। যদি এছাড়াও যদি আমরা অন্য কখনো যে ফাংশনের ক্লাসগুলো হবে সেসব ক্ষেত্রে আপনারা দেখবেন, যখন একটু ট্রাই করে দেখবেন, দেখবেন ওখানে আপনার বাই ডিফল্ট যে যা সেট করা আছে ততগুলো আপনার আসতেই থাকবে। তো এখানে দেখবেন যে আমরা অ্যাড আছে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, টু ডিভিশন, এগুলোকে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট করে আমরা দেখছি যে হচ্ছে আমাদের রেজাল্ট আউটপুটটা চলে এসেছে। তো এই আউটপুটটা আর গত দিনের আউটপুটটা ঠিক আছে কিনা আমরা একটু জাস্ট দেখবো। গতদিন আমরা কাজগুলো করছিলাম এখানে এডিশন বাই সিনট্যাক্স। আচ্ছা, এখানে আমরা এ প্লাস বি প্লাস সি ডি, আজকে কি এসেছে? সেম জিনিসটা এসেছে। তো এরপরে আসবো আমরা মাল্টিপল অপারেশন। মাল্টিপল অপারেশন, এক মিনিট জাস্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরপরে আসবো আমরা মাল্টিপল অপারেশন। মাল্টিপল অপারেশনটা গতদিন আমরা করছিলাম সিনট্যাক্সের মাধ্যমে। সিনট্যাক্সের মাধ্যমে আমাদের ছিল এ প্লাস সি মাইনাস বি ইন্টু ডি বাই সি। আচ্ছা, এই ক্ষেত্রে কোন কাজটা, একটা অপারেশনের ক্ষেত্রে কোন কাজটা আগে করা উচিত আর কোন কাজটা পরে করা উচিত, কেউ কি বলতে পারবেন? যখন আমরা একটা অপারেশন করব, ম্যাথমেটিক্যাল টার্ম করব, তখন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এর ভিতরে কোন কাজটা, কোন টার্মটা আগে করতে হবে এবং কোন টার্মটা পরে করতে হবে? কারো যদি জানা থাকে তাহলে দয়া করে শেয়ার করবেন। আমার মনে হয় নর্মালি যদি বলে থাকি যোগ আর বিয়োগটা আগে করে থাকি, গুণ ভাগটা আমরা পরে করে থাকি। এই যে একটা ইকুয়েশনের ভিতরে থেকে থাকে যোগ বিয়োগ গুণ ভাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক সময় হয়তো শিখছিলাম এরকমটা যে যোগ বিয়োগ গুণ ভাগের ভিতরে যদি এর ভিতরে যদি ব্র্যাকেট থাকে তাহলে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে। আর ব্র্যাকেটের পরে যদি তারপরে এসে আমরা কাজ করব গুণের কাজ, তারপর ভাগ, তারপরে যোগ, আর সর্বশেষ হচ্ছে বিয়োগ। মানে এরকমটা আমি একসময় শিখছিলাম। এখন হতে পারে যে হচ্ছে আপনাদের অন্যভাবে শিখতে হবে। তো এইভাবে যদি আমরা, জি জি, তো এইভাবে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যেমন এই কাজটা যদি আমরা ফাংশনের মাধ্যমে করতে চাই, যদিও ফাংশনের মাধ্যমে করাটা অনেক জটিল, কিন্তু আমাদেরকে শিখে রাখতে হবে। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো এই ক্ষেত্রে সিনট্যাক্স ব্যবহার করে কাজগুলো করা অনেক সহজ। তো তারপর আমি ফাংশন দিয়ে কিভাবে ব্যবহার করবো সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। তো এক্ষেত্রে যদি আমি ব্র্যাকেটের কাজগুলো যদি করি তাহলে সর্বপ্রথম থাকবে ব্র্যাকেটের কাজ। তো এক্ষেত্রে পাইথনের ক্ষেত্রে উল্টা ভাবে নিতে হবে। যে কাজটা আমরা ম্যাথমেটিক্যালি সর্বপ্রথম করে থাকি, পাইথনের ক্ষেত্রে সেই কাজটা সবার শেষে করতে হবে। কিভাবে, কেন করতে হবে? যদি আমরা এই জিনিসটাকে, অপারেশনটাকে যদি না ভাঙতে পারি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমাদের যদি আমরা দুইটা ভাগে ভাগ করি, এ প্লাস সি একটা পোর্শন আর এইখান থেকে এ একটা পোর্শন, তাহলে আমাদের দুইটার ভিতরে আমার মাঝখানে আছে মাইনাস। তাহলে আমরা যদি প্রথমে মাইনাসটাকে নিয়ে আসি, তাহলে প্রথমে আমরা কি করবো, অপারেটর ডট সাব মাইনাস, তাহলে সাবট্রাকশন করব। তো এক্ষেত্রে আমাকে দুইটা আর্গুমেন্ট নিতে হবে। দুইটা আর্গুমেন্টের ভিতরে আমার একটা থাকবে এ প্লাস সি আর একটা থাকবে এই অংশটা। কিন্তু দেখেন এখানে এ প্লাস সিটাই একটা অপারেশন, তাই না? যদি এ প্লাস সিটা যদি একটা অপারেশন হয় তাহলে দেখেন এখানে একটা কমা আছে, যে এই কমাটা হচ্ছে আমার দুইটা আর্গুমেন্টকে আলাদা করবে। তাহলে আমি এখানে আবার করে নিব অপারেটর ডট অ্যাড এ প্লাস এ কমা সি। তাহলে এখানে এ কমা সি, এ প্লাস সিটা আমার এখানে যোগ হয়ে যাচ্ছে। তারপরে দ্বিতীয় আর্গুমেন্টটা যেটা ছিল
দ্বিতীয় আর্গুমেন্ট ছিল বি ইন্টু ডি বাই সি। তো এই ক্ষেত্রে আমি এটাকে আবার ভাগ করে নিব, যে আমাদের ম্যাথমেটিক্যাল যে টার্মটা বলছিলাম, সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ, তারপরে গুণের কাজ, তারপর ভাগ, তারপর যোগ, তারপর বিয়োগ। কিন্তু এই ক্ষেত্রে উল্টা হয়ে যাবে। যেমন এখানে আগে ছিল সর্বপ্রথম গুণের যদি বলি, তাহলে এই ক্ষেত্রে সবার শেষে গুণ হবে। তাহলে গুণের আগে ভাগ আছে, তাহলে এই ক্ষেত্রে আমি ট্রু ডিভিশন দিব। ট্রু ডিভিশন দিয়ে ট্রু ডিভিশনের ভিতরে আবার দুইটা আর্গুমেন্ট যাবে। এই দুইটা আর্গুমেন্টের ভিতরে আবার একটা থাকবে হচ্ছে গুণ। এই অংশটা এই অংশটা থাকবে হচ্ছে গুণ। তো আমি প্রথমে অপারেটর ডট মাল্টিপ্লিকেশন এটা দিলাম, তারপর হচ্ছে সি দিলাম। এই জিনিসটা আমি নিচে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, যদি কারো সমস্যা হয়ে থাকে আশা করি তখন আরো সমাধান হয়ে যাবে। এটাকে আমি একটু রান করে দেখি। -50 সামথিং। তো গত ক্লাসে যখন আমরা করছিলাম তখন কি আসছিল একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তখনও সেম জিনিসটা এসেছিল। ওকে, তো এখন আসি আমরা ফ্লো ডিভিশন, মডিউলাস এবং এক্সপোনেন্ট। গত ক্লাসে ফ্লো ডিভিশন, মডিউলাস এবং এক্সপোনেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছিল। যারা গত ক্লাসে কথা বলেননি, আমি তাদেরকে অনুরোধ করব যে গত ক্লাসে কি আলোচনা করেছিল এই তিনটা সম্পর্কে আপনারা যদি একটু জানাতেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আপনারা মনোযোগী আছেন, কেউ কি বলতে পারবেন এই বিষয়ে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, মানে জি স্বল্প পরিসর আর কি। জি ফ্লোট জি। ডিভিশনটা করলে ইন্টিজার মান আসে আর কি। সেখানে হচ্ছে দশমিক মানটা সাধারণত আসে না, যেগুলো দশমিকের পরে থাকে ওগুলো কাউন্ট করা হয় না। আর মডিউলাস বাই সিনট্যাক্স এখানে হচ্ছে ভাগশেষ, অর্থাৎ আমরা ভাগ করার পরে অবশিষ্ট কি জিনিসটা আছে সেটা সে আমাদেরকে সেটা আসবে আর কি মডিউলাসে। আর হচ্ছে এক্সপোনেন্ট বাই সিনট্যাক্স, এখানে হচ্ছে এই পাওয়ার, মানে হচ্ছে পাওয়ারটা যোগ করা হয় আর কি মূলত। যেমন 2 স্কয়ার যদি হয়, 2 দ্বিগুণে 4, এরকম মানে হয় আর কি। এতটুকু। ওকে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তো সেই কাজটাই আমরা ফ্লোর ডিভিশন যখন করব তখন আমরা এখানে লিখবো অপারেটর ডট ফ্লোর ডিভ, ফ্লোর ডিভ। আর যখন আমরা মডিউলাস করব তখন আমরা লিখবো অপারেটর ডট মড। আর যখন অপারেটর ডট পাওয়ার দিব, POW, তখন আমাদের এটা পাওয়ার চলে আসবে, অর্থাৎ a টু দি পাওয়ার 6 কিংবা যে এক্সপোনেন্ট যেটা আছে। তো এইটা আমি একটু রান করব। রান করে দেখবো যে গত ক্লাসে যেমনটা ছিল যে 2, 19 আর 29, 16, 2916 সেম জিনিসটা আসবে আশা করি। হ্যাঁ, সেম জিনিসটা এসেছে। তো এটুকু পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। যতটুকু সমস্যা আছে আশা করি সামনে এই ক্লাসটা শেষ পর্যন্ত গেলে অবশ্যই সেটা সমাধান হবে। তো আমি এখানে একটা জিনিস লিখেছি, ইম্পোর্ট অপারেটর অ্যাজ ওপি, আর উপরে লিখেছিলাম ইম্পোর্ট অপারেটর। এখানে এই ওপি দেওয়ার কারণটা কি, যদি কারো জানা থাকে একটু শেয়ার করবেন। জি, কেউ কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, ইমদাদ ভাই, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, আর একটু যদি বলতেন। হ্যাঁ, এই উপরে আমরা করছি ইম্পোর্ট অপারেটর, অর্থাৎ অপারেটরকে আমরা ইম্পোর্ট করছি, করে সেক্ষেত্রে আমরা অপারেটর ডট অ্যাড লিখছি। আর এই ক্ষেত্রে আমি লিখছি ইম্পোর্ট অপারেটর অ্যাজ ওপি। এটা কেন লিখছি? হ্যাঁ, এটা লিখছেন কি জন্য, যে আপনার অপারেটর এটা হচ্ছে একটা লাইব্রেরি, এই লাইব্রেরিটাকে আপনি কল করছেন ইম্পোর্ট ফাংশনের মাধ্যমে। জি, এখন ওপিটা কি এখানে? এর আগে যে চ্যাপ্টারে কাজ করছেন যেখানে, যে অপারেটর ডট মোড লিখছেন, ঠিক আছে, বারবার অপারেটর লেখা তো এটা মানে খুব একটা প্রিয়া দেখবে। যে একটা এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন। আসলে আমি হয়তো বুঝতে পারতেছি না, কারণ মানে ইন্টারনেট সমস্যাজনিত সমস্যা হতে পারে, ফেস করতে পারি এই জন্য। তো অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাই, আপনি ঠিকই বলছেন যে এখানে অপারেটর ওয়ার্ডটা হচ্ছে অনেক লম্বা। যেমন আমার নাম, সম্পূর্ণ নাম নাম হচ্ছে মোহাম্মদ ইমদাদুল হক। এই রিসার্চ সোসাইটিতে আমাকে জানে হচ্ছে ইমদাদ নামে, সবাই আমাকে ইমদাদ নামেই চিনে। তো যখনই কারোর সামনে যেয়ে যদি বলা হয় মোহাম্মদ ইমদাদুল হক, তাহলে তাকে চিনতে কিন্তু আমার একটু কষ্ট হবে। যেমন আমি সাধারণত আমার ভার্সিটিতে যে নামে পরিচিত আমি, ওই নামটা এখানে কেউ জানে না। সুতরাং আর আমার আসল নামটা অর্থাৎ ইমদাদুল হক নামটা হয়তো কেউ চেনে না, মানে এটা দিয়ে কেউ জানেই না, আমাকে চিনেই না। তো যখনই আমার আসল নামটা কারোর সামনে বলা হবে তখন কিন্তু কেউ আমাকে চিনবে না। তো
আমাকে চিনতে হলে আমাকে শর্ট নাম দিয়ে চিনতে হবে, যেটা আপনি চিনেন। তো এখানে আমি একটা শর্ট নাম দিয়েছি। এই শর্ট নেম আর এই অরিজিনাল নেমটা অপারেটর, এই দুইটার ভিতরে কি পার্থক্য সেটা একটু বোঝানোর চেষ্টা করি। যখন আমরা ইম্পোর্ট অপারেটর দিব আর এইটুকু যখন না দিব, তখন অপারেটর যখন আমরা অ্যাক্সেস করতে চাইবো তখন আমাদেরকে অপারেটর ডট লিখতে হবে। তো যখন আমরা অপারেটরকে অ্যাজ ওপি হিসেবে ডিক্লেয়ার করব, আপনি এখানে চাইলে ওপি দিতে পারেন কিংবা এ দিতে পারেন অথবা বি দিতে পারেন, আপনি যা ইচ্ছা আপনার যেটা সুবিধা সেই জিনিসটা দিয়ে আপনি এটাকে ডিক্লেয়ার করতে পারেন। তো আমি অপারেটরকে ওপি দিয়ে ডিক্লেয়ার করলাম, তখন কিন্তু আমাকে এই অপারেটর কল করলে আর আসবে না। কেন, কিভাবে আসবে না? এখন যদি আমি কল করে আসবে, কারণ আমার অলরেডি এখানে অপারেটরটা একবার রান করা আছে। তো আমি যদি একটু কার্নেল ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে রান করব, কিন্তু এটাকে রান না করে আমি এখান থেকে এইটাকে রান করব। এখন দেখেন যদি আমি এখানে লিখি যে এক্স ইকুয়াল টু অপারেটর ডট অ্যাড এ প্লাস বি, আর এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন আসে কিনা। কি লিখছে? নেম অপারেটর ইজ নট ডিফাইন্ড। কারণ আমি এইখানে কিন্তু অপারেটরকে রান করি নাই, আমি এখানে রান করছি অপারেটরকে রান করছি, কিন্তু কি হিসেবে রান করছি? ওপি হিসাবে। যেহেতু ওপি হিসেবে রান করছি সুতরাং আমার এখানে আর অপারেটর প্রয়োজন নাই, শুধুমাত্র লিখতে হবে ওপি। এখন যদি আমি এটাকে রান করি তাহলে এটা অবশ্যই রান হবে, কিন্তু এখানে কারণটা কি? অ্যাড এক্সপেক্টেড টু আর্গুমেন্টস গট, ও আচ্ছা সরি একটু ভুল হয়েছে, এখানে এ কমা বি। আচ্ছা আমি আগের ইসে ফিরে যাই, অপারেটর এখানে আবার দেখাই। দেখেন রান হচ্ছে না, কিন্তু যদি আমি এখানে এখন হচ্ছে ওপি দিয়ে দেই তাহলে অবশ্যই রান হবে এবার। হ্যাঁ রান হয়েছে। এখন যদি আমি দেখি যে এ প্লাস বি নর্মালি যদি যোগ করে দেখি যে সেম হচ্ছে কিনা, তাহলে বোঝা যাবে এ প্লাস বি। হ্যাঁ সেম হয়েছে। তো এই পর্যন্ত কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? যদি সমস্যা হয়ে থাকে আমাকে জানাবেন। ক্লাস শুরু হয়েছে কখন? ক্লাস শুরু হয়েছে 7টার সময়। 7:30 থেকে না? আমাদের প্রতিটা ক্লাস শুরু হবে 7টার সময়, শুধুমাত্র যেদিন সমস্যা থাকবে সেই দিনের টাইমটা চেঞ্জ হবে এবং সেটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যেমন গতদিন 7:30টায় দেওয়া হয়েছিল, কারণ ওটা একটু সমস্যার কারণে টাইমটা চেঞ্জ করা হয়েছিল। আর প্রতিদিনই আমাদের শুক্র, সোম, বুধ এই 3 দিন 7টার সময় ক্লাস হবে, যেটা আমাদের নোটিশে কিংবা আমাদের যে পোস্টারটা ছিল পোস্টারে লেখা ছিল। আপনারা একটু সতর্ক থাকবেন আশা করি। আমি তো মনে করছি 7:30টার জন্য, তো আমি তো 7:30টাই আসছি। ওকে, কোনো সমস্যা নেই। খুব বেশি দূর আমরা যাই নাই, এই অল্প একটু গেছি। আর এটার ভিডিও রেকর্ডিং থাকতেছে, আমরা যখন ইউটিউবে ছেড়ে দেবো তখন অবশ্যই আপনি সেটা পাবেন এবং আশা করি আপনারা সলভ করতে পারবেন, খুব বেশি একটা সমস্যা হবে না। এবং আমি অলরেডি কোডটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আমাদের সাগর ভাই অথবা বাবুল ভাই কোড এবং ডেটা আবার প্রোভাইড করবে চ্যাট বক্সে। আর তারপরেও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ইমেইল করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে পাঠিয়ে দিব। তো এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে আমাকে বলতে পারেন। যদি সমস্যা না থাকে তাহলে আমি এখানে একটা জিনিস রাখছি, দেখেন ব্রেক ইট। এই যে একটা অপারেশন রাখছি এটাকে আমরা ব্রেক করব। তো একটু আগে যেটা বলছিলাম আমি ম্যাথমেটিক্যাল টার্মে আমরা যেমন শিখে আসছিলাম যে ব্র্যাকেটের ভিতরে কাজ করা, গুণের কাজ করা, ভাগের কাজ করা, তারপর যোগ, তারপর বিয়োগ। তো পাইথনের ক্ষেত্রে ঠিক উল্টা হয়ে যাবে, যেটা সবার পরে ছিল সেটা হবে সবার প্রথম। তো আমরা এক্ষেত্রে বিয়োগটা সর্বপ্রথম করবো। তা আমি একটু ভেঙে করার চেষ্টা করব, কারণ আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি একটা এক্স ভ্যারিয়েবল নিলাম এবং এক্স ভ্যারিয়েবলের ভিতরে রাখবো হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা রাখবো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আমি এই পর্যন্ত রাখবো। কিন্তু এইখানে এই চিহ্নটা থাকবে না, কারণ এটা আমি পাওয়ার বোঝানোর জন্য দিয়েছি। যেহেতু আমি ওটা মার্কডাউন করছিলাম, মার্কডাউনে যদি আমি ডাবল স্টার দিতাম ওটা বোল্ড হয়ে যেত, এই জন্য ওখানে আমি দেই নাই। তো এক্ষেত্রে দেখেন আমরা কি করছি, এই পোর্শনটা একটা ভাগ করে নিলাম, আর এখানে এই পোর্শনটা আমি আবার ভাগ করে নিব। কপি করলাম, এখানে x1, আর যদি আমি লিখি সলভ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস x1। তো এই বিয়োগের আগের অংশটাকে আমরা x ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম, বিয়োগের পরের অংশটাকে আমরা x1 ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। এখন সলভের ভিতরে আমরা কি করছি, দুইটাকে বিয়োগ করে দিয়েছি। এখন যদি সলভটাকে আমি প্রিন্ট করি তাহলে দেখেন কি আসে, একটা ভ্যালু আসছে এরকম। তো সেম কাজটা যদি আমরা
ফাংশনের মাধ্যমে করতে চাই তাহলে আমাদেরকে অনেক সমস্যা ভোগ করতে হবে। আমি চাইলে কিন্তু এই অংশটা টোটালি করার কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র এই অপারেশনটা এখানে সেট করে দিলে হয়ে যেত। তো এই অপারেশনটা, এই ভাগটা আমি করে নিচ্ছি এই জন্য, যেহেতু আমাদের ফাংশনটা বুঝতে হবে। তো ফাংশনটা বুঝতে হলে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে x2। এখন দেখেন এই অংশটা আমার ছিল যোগ, প্রথমে গুণ আছে তারপর যোগ। তাহলে আমাদের কোন কাজটা আগে করতে হবে এই ক্ষেত্রে? কোন কাজটা আগে করতে হবে কেউ কি বলতে পারবেন? যোগ করতে হবে ভাইয়া। হ্যাঁ, যোগ করতে হবে। যেহেতু ম্যাথমেটিক্যাল টার্মে গুণ ছিল মানে সবার আগে, আর এক্ষেত্রে গুণ হবে সবার পরে। তো এক্ষেত্রে আমরা যোগটা আগে 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 করবো। তাহলে আমরা এখানে লিখবো ওপি ডট অ্যাড। এখন আসবে হচ্ছে আমার দুইটা আর্গুমেন্ট আসবে। তা দুইটা আর্গুমেন্টের ভিতরে একটা আর্গুমেন্ট দেখেন এই চলে আসছে, আর একটা আর্গুমেন্ট হচ্ছে এইটা। তা এইটাকে যদি আমি লিখতে চাই তাহলে এখানে আমি কি লিখবো? কেউ কি বলতে পারবেন কি লিখতে হবে এখানে? জাস্ট আপনারা নিজেরাও প্র্যাকটিস করে ফেলবেন এই সাথে সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যদি লিখতে চাই তাহলে আমার এখানে দুইটা ফাংশন আসবে। আমার যেহেতু দুইটা আর্গুমেন্ট, প্লাসটা হচ্ছে আমার এই কমা দিয়ে সেপারেট হবে, এখানে অ্যাড আছে বলে। আর এই একটা আর্গুমেন্ট আসবে, এই একটা আর্গুমেন্ট আসবে, কিন্তু যেহেতু এই আর্গুমেন্টের ভিতরে আরেকটা ক্যালকুলেশন আমার আছে, সুতরাং এখানে আমি লিখবো ওপি ডট পিওডব্লিউ। পিওডব্লিউ কি আছে? এ কমা 3। কারণ এ কে আমরা এর পাওয়ার 3 দিয়ে করতেছি, আমরা এ কে এক্সপ্লেন করতেছি 3 দিয়ে। তাহলে একটা আর্গুমেন্ট হচ্ছে আমার চলে গেছে। এখন আমার দ্বিতীয় আর্গুমেন্টের ক্ষেত্রে দেখেন সেম ক্ষেত্রে আমাকে আবার এইটাকে গুণ করতে হবে। তো এখন আমি লিখবো ওপি ডট, এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন হবে, সো এম ইউ এল, তারপরে হচ্ছে বি কমা এ। এ পর্যন্ত কি ক্লিয়ার? আমি ভেঙে ভেঙে করাচ্ছি কারণ জিনিসটা বোঝানোর জন্য। যদি কারো সমস্যা হয়ে থাকে আমাকে জাস্ট একটু ইনফর্ম করবেন, তাহলে আমি চেষ্টা করবো আরো সুন্দরভাবে আরো ভেঙে করানোর জন্য। এ পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আপনারা একটু রেসপন্স করবেন দয়া করে। না ভাইয়া, প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি দ্বিতীয় অংশটা করব। প্রথমে আমি এই অংশটা করছি, এখন আমি দ্বিতীয় অংশটা করব। হ্যাঁ, আমি এক্ষেত্রে x3 দিয়ে আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। এখন আমাকে কেউ কি বলতে পারবেন এই ক্ষেত্রে আমি কোনটা নিব, সবার প্রথমে কোনটা করব? ওকে, আমরা এখানে সবার প্রথমে যদি বিয়োগ চিন্তা না, করতে হবে আগে। হ্যাঁ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমাকে আরো আরেকটা পোর্শন বাড়াতে হবে। তো আমার বিয়োগ করার দরকার নেই, আমি আপনাকে আরো সংক্ষেপে করানোর চেষ্টা করি। তো এই জিনিসটা চাইলে আমরা আরো অন্যভাবে করতে পারি, একবারে করতে পারি। আমি নিজে একটু ট্রাই করে দেখি এবং আপনারাও দেখুন। তো আমি এখানে মাঝখানে রাখছি ভাগকে, তাহলে আমি ভাগটা দিয়ে শুরু করি। ভাগ করব সি প্লাস এ কে আর এখানে ডি মাইনাস এ কে, এই দুইটার ভিতরে। তাহলে আমি যদি রাখি ওপি ডট ডিভ, সরি টুরু ডিভ হবে, টুরু ডিভ। এখন আমার দুইটা আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে সি প্লাস এ আর একটা হচ্ছে ডি মাইনাস এ। তাহলে এখন যদি আমি এটা চাই, তাহলে আমাকে সি প্লাস এটা যদি আমি ঢোকাইতে চাই এর ভিতরে একটা আর্গুমেন্টের ভিতরে, তাহলে এই ক্ষেত্রে আমাকে সি প্লাস এ আলাদা করে আবার ক্যালকুলেশন করতে হবে। সুতরাং এখানে ওপি ডট অ্যাড, একটাতে যাবে সি কমা আর একটাতে যাবে এ, দেন একটা কমা দিয়ে আমাকে দ্বিতীয় ক্যালকুলেশনটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে ওপি ডট সাবট্রাকশন, একটা আর্গুমেন্টে যাবে ডি আর একটাতে যাবে আমার এ। ওকে, এখন আমি আসছি সলভের ক্ষেত্রে। সলভ 1 ইকুয়াল টু এক্স, সরি এক্ষেত্রে সব তো আমি ইসের মাধ্যমে করব, তো এই ক্ষেত্রে আমি করব ওপি ডট সাবট্রাকশন এসইউপি সাব x2 কমা x3। এখন আমি ফ্রি ইন দিয়ে দেবো যে সবকিছু ঠিক আছে কিনা। সলভ 1, ওকে। দেখেন দুইটা অ্যান্সার কি ঠিক আছে? না, দুইটা অ্যান্সার ঠিক নাই, তাহলে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। কেউ কি বলতে পারবেন কোথায় সমস্যাটা হয়েছে? আচ্ছা, একটু একটা কথা বলে নেই, যেহেতু আমি আমার দেশের বাড়িতে আসছি আর এখানে নেট সমস্যার কারণে আমি আমার বন্ধুর বাসায় এসে কাজটি করছি, সুতরাং কোনো সাউন্ড প্রবলেম হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আপনারা কি কেউ কি বুঝতে পারছেন যে এখানে সমস্যাটা কোথায় হয়েছে? ভাইয়া এখানে
আমার কাছে মনে হয় যে এখানে তো এডিশনের কথা বলা হয়েছে, আপনি মেবি সাবট্রাকশন করেছেন। আচ্ছা, আমি মানে সাবট্রাকশন করছি। হ্যাঁ, এখানে আহ এই অংশটা ছিল, এই অংশটা ছিল, সো এখানে সাবট্রাকশন হওয়ারই কথা, কিন্তু এখানে অ্যাডিশন, এটা এখানে একটু সমস্যা হচ্ছে, সামান্য সমস্যা। আমি একটু আরেকটু দেখি। পাওয়ার নিলাম a,3 আর মাল্টিপ্লিকেশন করলাম ভি আর এর ভিতরে, আর এখানে অ্যাড যুক্ত করলাম, দেন ট্রু ডিভিশন। ট্রু ডিভিশনে আমার একটা অংশ যাবে সি এ, ওপি, আর সাব হচ্ছে ডিএ, সাবট্রাকশন হচ্ছে ডিএ। ওকে, দুটো ভাগ গেল, দিনে দুটো দিত। ওকে, আমি আর একটু চেষ্টা করে দেখি, আমার আরো করা আছে, আমি সেই জিনিসটা একটু দেখি। মানে আরেকটা বিষয় হতে পারে, আপনি যেহেতু এখানে ট্রু ডিভিশন লিখেছেন সেজন্য পূর্ণ সংখ্যা দেখিয়েছিল, আর এর আগে তো ট্রু ডিভিশন লেখা ছিল না, এই জন্য ইন্টিজার মানে ভগ্নাংশ সহ দেখা দিয়েছিল, এরকমটাও হতে পারে, আমি শিওর না। হ্যাঁ, এরকমটাও হতে পারে। আচ্ছা, আমি একটু দেখি তাহলে। আচ্ছা, এই দুইটা কি সেম আছে কিনা দেখেন তো এবার। যদি সেম থাকে তাহলে তো একই হওয়ারই কথা। ডি এ সি এ। ওকে, এখানে আছে হচ্ছে আপনার 3 4 ট্রু ডিভ। ভাই- আচ্ছা, আমরা যদি ফ্লো ডিভ, হ্যাঁ জি বলুন। ভাইয়া ওই যে আপনি দেখেন ইকুয়েশনের এতে আপনি যে লিখছেন ব্রেকের নিচে, হ্যাঁ, ব্রেকের নিচে। হ্যাঁ ওই যে আপনি তো দুটো ভাগে ভাগ করছে, দুই পাশে ভাগ করে নিছেন, কিন্তু এ ভাগ যেটা হয় যে ও বি সরি মাইনাস সরি, এ, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা এ আছে। ওটা আপনি তো ওটা এদিকে ব্র্যাকেট নেই, তো ব্র্যাকেট না নিলে তো আপনি ওইভাবে নিতে পারবেন না। আচ্ছা, একটু একটু দেখি। সি প্লাস এ, এখানে ডি মাইনাস এ। আচ্ছা, এটা আপনারা একটু চেষ্টা করবেন, আমি প্রবলেমটা রেখে দিলাম আপনাদের, যেহেতু ইন্টারেক্টিভ সেশন আছে, এই ইন্টারেক্টিভ সেশনে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন। হতে পারে যে এইখানে কোনো ইন্টারেক্টিভ একটা ইয়ে সেশনে হচ্ছে। কি কখন হবে ভাইয়া, এটা তো জানি না। হ্যাঁ, এটা আমি শেষে বলে দিব, আমার এখানে লেখা আছে, আমি শেষে সবাইকে বলে দিব যে কিভাবে কি করতে হবে। ওকে, তো এইখানে একটু দেখবেন, আর আমরা ক্লাসটা শেষে আবার এটা অবশ্যই দেখবো যে কোনো একটা সমস্যা এখানে হয়েছে হয়তো। তো এখন আসি আমরা রিয়েল ডেটা সম্পর্কে কাজ করবো। আমরা এক্সাম্পল হিসেবে আমরা রিয়েল ডেটা নিব, এবং সেই রিয়েল ডেটা কিভাবে কাজ করতে হয় সেটা একটু দেখবো। তো আমার কাছে একটা এক্সেল ফাইল আছে, এখানে রেইনফল ডেটা, এটা অলরেডি আমি চ্যাট বক্সে প্রোভাইড করছি। এটা একটু ওপেন করে দেখি। এখানে আমার তিনটা কলাম আছে, একটাতে আছে ইয়ার, আর একটা আছে অর্ডার নাম্বার, আর একটা আছে অ্যানুয়াল রেইনফল। অ্যানুয়াল রেইনফলটা আমার এখানে সেন্টিমিটারে আছে। তো এই সেন্টিমিটার, এই ডেটাটাকে আমি সর্বপ্রথম কাজ করব, আমার জুপিটার নোটবুকে ওপেন করব। তো জুপিটার নোটবুকে ওপেন করতে হলে আমাকে পান্ডাস নামে একটা লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট পান্ডাস। আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? পিডি দিয়ে প্রকাশ করব। যখনই এসপিডি দিব তখন আমাদেরকে পিডি দিয়ে কল করতে হবে, আমাদেরকে তখন কিন্তু পান্ডাস লিখে কল করতে পারবো না। তো আমরা ইম্পোর্ট পান্ডাস এসপিডি দিব, দিয়ে এটাকে আমি রান করব। রান করে দেন ডেটাসেট নামে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এবং ডেটাসেটের ভিতরে এই এক্সেল ফাইলটাকে আমরা ইম্পোর্ট করব। তো এখানে এক্সেল ফাইলটাকে আমরা রিড করব। তো এক্ষেত্রে রিড করতে হলে পিডি ডট রিড সিএসভি। এই এক্সেল ফাইলটার ফরম্যাট হচ্ছে সিএসভি ফরম্যাট। এখানে হয়তো খেয়াল করে দেখবেন এক্সেল ফাইলটার ফরম্যাট হচ্ছে ডট সিএসভি। আমরা যদি এক্সেল ফাইল ডট এক্সএলএক্স এই ফরম্যাটটাকে আমরা ওপেন করতে চাই, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে রিড আন্ডারস্কোর এক্সেল। কিন্তু আমরা যেহেতু সিএসবি করবো সেহেতু আমাদেরকে এখানে লিখছে রিড আন্ডারস্কোর সিএসবি। আর এই ক্ষেত্রে সব থেকে সচেতন হতে হবে, এই ফাইলটার যে নাম থাকবে রেইনফল ডেটা ডট সিএসবি, সম্পূর্ণ নামটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে নামটা লিখতে হলে এখান থেকে কপি করে নিয়ে নিতে পারি, কপি করে জাস্ট ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দিব। এখানে ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেটাকেই পারি একটা স্ট্রিং হিসেবে আমরা বসিয়ে দেব।
দিয়ে এই ডেটা সেটটাকে আমি প্রিন্ট করে দেখবো যে আমার সেই ডেটা সেট আর এক্সেল এর ডেটা সেটটা সেম কিনা। দেখেন এখানে এক্সেল এর ডেটা সেট আর ওই ডেটা সেটটা সেম আছে, এখানে লাস্টে 95 আছে, 11 আছে, আর এখানে 1981 আছে। তো আমরা যদি দেখি তাহলে সেম আছে। তো আমার এক্সেল ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এই ইম্পোর্টের ক্ষেত্রে আমি এখানে আরেকটা জিনিস বলি যে একটু আগে আমরা বলছিলাম যে একটা ফাংশনের ভিতরে কয়টা ভেরিয়েবল, কয়টা আর্গুমেন্ট আমরা নিতে পারবো, কিংবা একটা ফাংশনের ভিতরে কোন কোন ধরনের কাজ করতে পারবো, সেটা নির্ভর করবে ওই ফাংশনটা কিভাবে তৈরি করা। যখন আমরা অ্যাড করছিলাম, সাবট্রাকশন করছিলাম, তখন আমাদের মাত্র 2টা আর্গুমেন্ট আমরা নিতে পারছিলাম। তো এই ক্ষেত্রে যখন পিডি ডট রিড সিএসভি যখন ব্র্যাকেট থাকবে, তাহলে বুঝতে হবে এখানে একটা ফাংশন আছে। এই ব্র্যাকেটের ভিতরে যখন আমরা দেখবো যে ব্র্যাকেটের ভিতরে আমরা কি কি নিতে পারবো, তো এক্ষেত্রে আমরা একটু দেখি কি কি নিতে পারবো। ফাইল প্যাথ অর বাফার, আমরা একটা ফাইল প্যাথ নিতে পারি, কিন্তু এখানে আমার ফাইল প্যাথ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে ফাইলেই আমার জুপিটার নোটবুক সেই ফাইলেই আমার ডেটাটা আছে। এখানে সেপারেট করতে পারি, ডেলিমিটার করতে পারি, হেডার আছে, নেম আছে, ইন্ডেক্স কলাম নাম্বার আছে, ইউজ কলাম আছে, আর হচ্ছে স্কুইজ আছে। এই পান্ডা সম্পর্কে যখন ক্লাসটা হবে হয়তো এই সম্পর্কে আরো অনেক সুন্দরভাবে আপনারা ধারণা পাবেন। তো এক্ষেত্রে আমি সংক্ষেপে এইটুকু বোঝানোর চেষ্টা করবো যে পান্ডাটাকে কিভাবে ইম্পোর্ট করতে হয় এবং একটা এক্সেল ফাইলকে কিভাবে রিড করতে হয়। তো এই ডেটা সেটটাকে আমি এখানে রান করলাম। তবে আমি যদি চাই যে আমি এইটাকে একটু অন্যভাবে দেখবো, সুন্দরভাবে দেখবো, তাহলে আমি এখানে শুধুমাত্র ডেটা সেটটা লিখলাম। দেখেন এখানে কিন্তু আরেক রকম ভাবে দেখাচ্ছে। তো এটার সমস্যা সম্পর্কে আমি গত ক্লাসেই বর্ণনা করেছিলাম। যদি প্রিন্টের ভিতরে লিখি তাহলে যতবার প্রিন্ট থাকবে ততবারই সেটা প্রিন্ট হবে, কিন্তু যদি আমি শুধুমাত্র ডেটা সেট লিখি তাহলে, কিংবা এরপরে যখন আরেকটা লিখবো তাহলে সেক্ষেত্রে সর্বশেষ কলটাকে সে নিবে। এভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার যদি আমরা চাই তাহলে এটাও আমরা প্রকাশ করতে পারি, ডেটা সেট ডট হেড। ভাইয়া শুধু কি ডেটা সেট দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ, শুধু ডেটা সেট দিয়েও কাজ করা যাবে, কিন্তু যখন আপনার একাধিকবার প্রিন্ট করার প্রয়োজন হবে তখন সেক্ষেত্রে সর্বশেষ যেটা লিখবেন সেটাই প্রিন্ট হবে। এখন আমরা যদি চাই ডেটা সেট ডট হেড, হেড দিলে এক্ষেত্রে দেখেন মাত্র 5টা এসেছে। এই হেডের কাজটা হচ্ছে, হেড একটা ফাংশন। তো আমরা এই ফাংশনের ভিতরে একটু কাজটা দেখার চেষ্টা করব। শিফট আর ট্যাব যদি আমরা চাপ দিই তাহলে বুঝতে পারবো যে এখানে কি কি আছে। এক্ষেত্রে দেখেন ইনিশিয়াল 5, অর্থাৎ বাই ডিফল্ট এখানে হেডের মান দিয়েছে 5, অর্থাৎ এখানে 5টা কলাম পর্যন্ত শো করবে। কয়টা কলাম শো করবে? 5টা কলাম পর্যন্ত। আমরা যদি চাই এই কলামটাকে চেঞ্জ করতে পারি যে আমরা আরো অনেক বেশি নিতে পারি। তো এখানে 5টা কলাম পর্যন্ত শো করছে। আমরা যদি চাই এখানে যদি 10 লিখি তাহলে আমাকে 10টা কলাম শো করবে। আমরা যদি চাই আমরা 30 লিখবো তাহলে এখানে 130 লিখলাম, এখানে 130 শো করবে না, কারণ এখানে 130টা রো নাই, 130টা ডেটা নাই, 130টা এখানে নাই। দেখেন এখানে 21 পর্যন্ত চলে আসছে। সো এই হেডের কাজটা হচ্ছে কি, আমি কয়টা পর্যন্ত শো করব। যখন আমরা এই রেঞ্জের বাইরে মান দিয়েছি তখন ওই রেঞ্জের বাইরে তো মান নাই, এজন্য ও নিবে না, ও সর্বশেষ রেঞ্জ পর্যন্ত নিবে। তো আমরা সাধারণত 5টা পর্যন্ত শো করে দেখি। এটা হচ্ছে আমার ডেটা সেট অথবা প্রিন্ট এটার একটা কাজ। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, এই যে লেখাটা আছে এই লেখাটা তো রান কেন হচ্ছে না, কেউ কি বলতে পারবেন? যদি আমি চাই আমি একটা লেখা লিখবো এখানে, যে ABCD একটা লেখা লিখলাম, লিখে যদি আমি রান করতে যাই তখন এখানে একটা এরর দিচ্ছে। তাহলে এই লেখাটার ক্ষেত্রে এই লেখাটা আছে কিন্তু এখানে কেন এররটা আসতেছে না? কারো কোনো ধারণা আছে এই বিষয়ে? সামনে হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগ আছে। কমেন্ট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কমেন্ট করে দেওয়া হয়েছে। কোড আর কমেন্টের ভিতরে পার্থক্য হচ্ছে, কোড রান করলে তার রানের একটা আউটপুট থাকবে, কিন্তু কমেন্টটা রান করলে ওটা রান হবে না, ওটা হচ্ছে যেমনই আছে ওরকমই থেকে যাবে। আর এই কমেন্টটা করতে হলে আমাকে একটা হ্যাশট্যাগ দিয়ে কমেন্টটা করতে হবে। আমি চাইলে সব জায়গায় কমেন্ট করতে পারি, এবং সবারই উচিত প্রতিটা স্টেপে কমেন্ট করে রাখা। নয়তো আপনি আজকে কি কাজ করছেন এখান থেকে যদি 1 মাস পরে ওই কাজটা আবার নতুন করে ওপেন করেন তাহলে আপনার পূর্বের কাজটা ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার কমেন্ট করা থাকে তাহলে আপনি ভুলবেন না। তো আপনি যদি এখানে লেখেন যে হচ্ছে আমি প্রিন্ট করেছি, এখানে একটা প্রিন্ট করেছি বা ডেটা সেট ইম্পোর্ট করেছি, ডেটা সেট ইম্পোর্ট, ওকে, এটা হচ্ছে কমেন্ট। আর আরেকটা বিষয়, এই কমেন্টটাকে আপনি আরো সুন্দরভাবে করতে পারেন। কিভাবে করতে পারেন? আমরা হ্যাশট্যাগ দিয়েও করতে পারি। আবার যদি চাই আমি সবগুলোকে একবারে কমেন্ট করব তাহলে আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে এই যে স্ল্যাশ অথবা জিজ্ঞাসা চিহ্ন যেটা আছে ডান পাশে শিফটের পাশে
পাশে এটাকে আমরা ক্লিক করবো, দিলে সবগুলো আমার একসাথে কমেন্ট হয়ে গেছে। দেখেন এক্ষেত্রে ডাবল কমেন্ট হয়েছে, কারণ এটা আগে একবার কমেন্ট করা ছিল, এজন্য আবার কমেন্ট হয়েছে। আবার যদি এটাকে আমি নর্মাল মোডে আনতে চাই, তাহলে আবার সিলেক্ট করে সেম পদ্ধতিতে কন্ট্রোল সি ভিতরে যদি আমি স্ল্যাশ অথবা জিজ্ঞাসা চিহ্নে ক্লিক করি, তাহলে আবার পুনরায় আবার পজিশনে চলে আসবে। তো এটাকে আমি ডেটা সেটটাকে প্রিন্ট করছি, এটা আমার কোনো প্রয়োজন নাই এখানে। এখন আমি কাজ করব, এই ডেটা সেটের ভিতর থেকে অর্ডার নাম্বার নামে একটা কলাম আছে আর অ্যানুয়াল রেইনফল নামে একটা কলাম আছে, এই কলামটাকে আমি বের করে আনবো। তো এক্ষেত্রে দেখেন আমরা অপারেশন সিনট্যাক্স, এটা আমি সিনট্যাক্সের মাধ্যমে করতেছি না। আচ্ছা আমি সিনট্যাক্সের, হ্যাঁ এটা আমি পরে দেখাচ্ছি। ওকে, তো দেখেন একটা এখানে আমি এম নিচ্ছি হচ্ছে অর্ডার নাম্বার, আমরা এখানে লিখে দিয়েছিলাম উই উইল ক্যালকুলেট প্রবাবিলিটি এন্ড রিটার্ন পিরিয়ড ফ্রম দ্য এক্সেল ফাইল। পি হচ্ছে প্রবাবিলিটি, টি হচ্ছে এখানে রিটার্ন পিরিয়ড, আর এম হচ্ছে অর্ডার নাম্বার। এই অর্ডার নাম্বারটাকে আমি প্রকাশ করব এম ভ্যারিয়েবলের ভিতরে আমরা ডিক্লেয়ার করব। তো এক্ষেত্রে আমি একটা কাজ করছি ডেটা সেট ডট অর্ডার নাম্বার, অর্থাৎ ডেটা সেট হচ্ছে এই ফাইলটা, টোটাল ফাইলটা হচ্ছে ডেটা সেটের ভিতরে আমি রিড করাইছি। এখন এই ডেটা সেটের ভিতর থেকে যে কলামটা আমি রিড করাতে চাইবো সেই কলামটা আমি এখানে রাখবো। তো ডেটা সেটের ভিতরে আমার কলাম এখানে আমি নিব হচ্ছে অর্ডার নাম্বার, এই জন্য ডেটা সেট ডট অর্ডার নাম্বার। আচ্ছা এটা আমি একটু প্রিন্ট করে দেখি, তারপরে দেখেন প্রিন্ট অর্ডার নাম্বার আর হচ্ছে এম আছে। ওকে, আমার এই অর্ডার নাম্বারটা এখানে প্রিন্ট হয়েছে, এখানে যে অর্ডার নাম্বারটা ছিল সেই অর্ডার নাম্বারটা এখানে প্রিন্ট হয়েছে। তবে এবার আমি আসি আসল কথায়, যে আমি যদি চাই এই ডেটা সেট ডট অর্ডার না নিয়ে আমি এইভাবে করব, তবু এটা হবে। আরো অনেকভাবে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি, রিড করাইতে পারি। আমি আইলগ দিয়ে করতে পারি, কিংবা ইন্ডেক্স নাম্বার দিয়েও করতে পারি, কিংবা এভাবে ব্র্যাকেটের ভিতরে আমরা অর্ডার নাম্বার দিয়েও করতে পারি, আবার এখানে ডট দিয়ে অর্ডার নাম্বার দিয়েও করতে পারি। শুধুমাত্র আজকের এই মেথডটা শুধুমাত্র জেনে নিন আপনাদের কাজের জন্য, পরবর্তীতে যখন পান্ডা নিয়ে কাজ করা হবে তখন অবশ্যই এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আমি দুইটা সিস্টেম এখানে দেখিয়েছি, ডেটা সেট ডট অর্ডার নাম্বার, আর এখানে আরেকটা সিস্টেম হচ্ছে ডেটা সেট একটা ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট নিবে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, কোটেশন মার্কের ভিতরে আমি এই অর্ডার নাম্বার এই কলামের নেমটা লিখবো, লিখে সেম কাজটা আমার এখানে হচ্ছে। তবে এই বক্সের ভিতরে, এই সেলের ভিতরে একটা কোশ্চেন সবার থাকা উচিত। আমি চাইবো যে কারো মন থেকে এই জিনিসটা আসুক, আপনাদের থেকে এই কোশ্চেনটা আসুক, তাহলে আমি অ্যান্সারটা দিব। কি কোশ্চেন হতে পারে এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করবেন, আর এইটুকু খেয়াল করবেন, তাহলে দেখেন এখানে কোনো কোশ্চেন আসে কিনা। একটা কোশ্চেন আসতে পারে ইমতাদ ভাই, জি বলুন। ওই যে আপনি স্ল্যাশ এন ইউজ করে পরবর্তীতে লাইনটা ইউজ করছেন, ঠিক আছে? জি এক্স্যাক্টলি, এখানে এই কোশ্চেনটা আসতে পারে, এখানে স্ল্যাশ এন ব্যবহার করছি, কিন্তু কেন এখানে স্ল্যাশ এনটা আসলো না, কারো কি জানা আছে এই সম্পর্কে? যদি জানা থাকে আপনারা উত্তর করতে পারেন। স্ল্যাশ এন তো নতুন লাইন আর কি। এক্স্যাক্টলি, স্ল্যাশ এনটা হলে নিউ লাইন, এখানে ব্যাকস্ল্যাশ এন, যখনই আপনি ব্যাকস্ল্যাশ এন দিবেন তখন একটা নিউ লাইন তৈরি হবে। আমি যদি এখানে আরো অনেকগুলো ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে দেখেন এখানে দুইটা নিউ লাইন তৈরি হবে। যদি আমি এখানে ব্যাকস্ল্যাশ আরো একটা এন দেই, এখানে আরো আরেকটা নিউ লাইন তৈরি হবে। আর যদি এখান থেকে আমি টোটালি এই জিনিসটা রিমুভ করে দেই, তাহলে দেখেন আমার কি হচ্ছে, অর্ডার নাম্বার ইকুয়াল টু এই প্রথম থেকে এখান থেকে শুরু হচ্ছে। তো আমি এখানে যদি স্ল্যাশ এনটা আমাদেরকে দিতে হবে ডেটাগুলোকে সুন্দরভাবে দেখার জন্য, আমি এখানে ডেটাকে সুন্দরভাবে দেখার জন্য স্ল্যাশ এনটা দিয়ে একটা নিউ লাইন ক্রিয়েট করলাম, অর্থাৎ অর্ডার নাম্বারের পরে একটা নতুন লাইন ক্রিয়েট হচ্ছে। তো এটা গেল আমাদের অর্ডার নাম্বার। ঠিক একইভাবে আমরা রেইনফল ডেটাকে অ্যাক্সেস করতে পারি, ডেটা সেট ডট অ্যানুয়াল রেইনফল। তবে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, বানানে স্পেলিং এর জন্য কোনো ভুল না হয়। যেমন এখানে অ্যানুয়াল রেইনফল, এখানে একটা এল কম আছে, কিন্তু আমি এখানে দিয়েছি একটা ডাবল এল দিয়েছি, এখানেও ডাবল এল দিয়েছি। যদি আমি এখানে ডাবল এল দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এটা অ্যাক্সেস হতো না। আমার যেভাবে আমার ডেটা সেটের ভিতরে যে নামটা থাকবে সেই নামটাই আমাকে এখানে লিখতে হবে, এ বিষয়ে একটু খেয়াল রাখবেন। এখন আসি আমরা একটা নতুন ফাংশন সম্পর্কে জানবো। গতদিন আমরা জেনেছিলাম আইডি একটা সম্পর্কে। কোশ্চেন আছে, একটু জি, জি। একটু উপরে যান, আর একটু উপরে যান, ডেটা সেটের উপরে যান, ডেটা সেটটাই যান। ওকে, জিরো, এই জায়গায় জিরো হলো কেন? জিরো, আচ্ছা আচ্ছা, আমি ওটা বলছি, এখনই বলবো, ওটা একটু অপেক্ষা করুন। আমরা আজকে জানবো হচ্ছে লেন্থ ফাংশন সম্পর্কে। গতদিন আমরা জানছি প্রিন্ট কি,
তারপর আইডি কি, টাইপ কি, এবং এই আজকে আমরা জানবো হচ্ছে লেন ফাংশনটা কি। লেন ফাংশনটা হচ্ছে একটা সেটের, একটা ডেটার সেটের লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যটাকে প্রকাশ করবে। তো দেখেন আমি যদি এই ডেটা সেটে দেখি তাহলে এখানে দেখেন 0 থেকে 21 পর্যন্ত আমার ডেটা আছে। তো পাইথন হচ্ছে জিরো বেস, অর্থাৎ ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0। আমরা যখন গণনা করি তখন আমরা 1 থেকে গণনা করি, 1 2 3 4 এভাবে গণনা করতে শুরু করি, কিন্তু পাইথন সেটাকে 1 থেকে গণনা করে না। পাইথন শুরু করে 0 থেকে, যেটাকে আমরা 1 বলবো পাইথন সেটাকে বলবে 0, যেটাকে আমরা 2 বলবো পাইথন সেটাকে বলবে 2। তো একটা ডেটা সেট, আমার এই ডেটা সেটে এখানে 21 আছে, আর পাইথনের শুরু হয় 0 থেকে, তার মানে এখানে ডেটা আছে আমার 22টা রো আছে। একটু খেয়াল রাখবেন, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, এখানে 0 থেকে 21, তাহলে আমার এখানে ধরে নিতে হবে এর থেকে 1 বেশি হচ্ছে আমার, মূলত হচ্ছে আমার অরিজিনাল সংখ্যা। যখন আমার 22টা রো আছে তখন পাইথন এটাকে শো করবে 21টা। আপনার প্রশ্ন কি ক্লিয়ার এখন? আচ্ছা ভাইয়া, তাহলে কি লেন্থটাকে কি এইভাবে বলা যায়, 0 থেকে স্টার্ট হবে এবং শেষ না, হবে n-1 যে? লেন্থটা হচ্ছে, দেখেন এখন লেন্থ কি আসে, আমার এখানে কয়টা ডেটা আছে, এখানে আমার কয়টা ডেটা আছে, এখানে আমার দেখাচ্ছে 0 থেকে 21 পর্যন্ত ডেটা আছে, আমার 0 থেকে শুরু হয়েছে, তার মানে অ্যাকচুয়াল ডেটা আমার এখানে 22টা। আমরা এভাবে বলতে পারি যে কয়টা আছে সর্বশেষ যে সিরিয়াল নাম্বার, তার সাথে আমরা 1 যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার অরিজিনাল লেন্থ। তো এই লেন্থ হচ্ছে, লেন্থ ফাংশনটার মাধ্যমে আমরা জানতে পারবো ওই কলামে কয়টা ডেটা আছে। তো এখানে আমি যদি দেই ডেটা সেট, ডেটা সেটে যদি আমি এখানে এন দিয়ে প্রকাশ করলাম, এখন কি শোনা যাচ্ছে আমার কথা? এখন একটু clear। আচ্ছা, কোথায় শুনতে পান না আমাকে একটু বলবেন, আমি সেখান থেকে আবার বলবো। আগেই মানে 4-5 সেকেন্ড শোনা যায় না। ওকে, তো লেন্থ ফাংশনটা আমাদেরকে প্রকাশ করবে একটা ডেটা সেটের দৈর্ঘ্য, অর্থাৎ একটা ডেটা সেটের একটা কয়টা ডেটা আছে অথবা একটা কলামে কয়টা ডেটা আছে সেই দৈর্ঘ্যটাকে আমাদের প্রকাশ করবে, অর্থাৎ কাউন্ট বলতে পারেন, যে আমরা গণনা করবো এখানে কয়টা আছে। তো লেন্থ ফাংশনে দেখেন এখানে লেন্থ ডেটা সেট আমরা দিলাম, যখনই লেন্থ ডেটা সেট দিব তাহলে লেন্থ ডেটা সেটের ভিতরে আমার কয়টা রো আছে, কয়টা ডেটা আছে, দেখেন এখানে কয়টা রো আছে, 0 থেকে 21টা। 0 থেকে 21টা মানে 21 প্লাস 1 অর্থাৎ 22টা, যেহেতু পাইথন জিরো বেস সুতরাং এখানে 22টা ডেটা আছে, 22টা রো আছে। তো এখানে আমি যখন লেন দিচ্ছি তখন এখানে কি শো করতেছে, টোটাল নাম্বার হচ্ছে 22। এখন কি ক্লিয়ার? লেন ফাংশন সম্পর্কে এখন কি সবাই ক্লিয়ার আছেন কিনা? জি ভাই। ওকে, তাহলে আমি আমি ডেটা সেটটাকে রিড করছি, দেন লেন্থটাকে আমি লেন্থ অর্থাৎ এই ডেটা সেটের ভিতরে আমার কয়টা রো আছে, কয়টা ডেটা আছে সেটাকে আমরা বের করে ফেলছি। এখন আসবো আমার প্রবাবিলিটি নির্ণয় করা। তো প্রবাবিলিটি নির্ণয় করার জন্য আমি একটা সূত্র এখানে দিয়েছিলাম, p = m ভাগ n+1, আর রিটার্ন পিরিয়ডের সূত্র হচ্ছে t = 1/p। তো এই সেম সূত্রটা আমি এখানে করব, মানে p = m ভাগ n+1, আবার t = 1 ভাগ p। এটা সিনট্যাক্সের মাধ্যমে খুবই সহজ, সিনট্যাক্সের মাধ্যমে আমরা আগে গত ক্লাসে দেখেছি। তো সেম ক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো, দিয়ে দিলে দেখতে পাবো যে এই ক্যালকুলেশনটা করার পরে আমার এখানে প্রবাবিলিটি চলে এসেছে। তো এক্ষেত্রে দেখেন অর্ডার নাম্বার এখানে একরকম ছিল আর প্রবাবিলিটি আমার এখানে ভ্যালুটা অন্যরকম দিচ্ছে। আবার রিটার্ন পিরিয়ডটা আমাকে অন্যভাবে শো করতেছে, অর্থাৎ ক্যালকুলেশন করার পরে আমার আউটপুটটা শো করতেছে। তো এই জিনিসগুলো যদি আমি আবার ফাংশনের মাধ্যমে করতে চাই তাহলে আমাদের ফাংশনের মাধ্যমে একটু জটিলতা আসবে, কিন্তু শেখার জন্য আমরা এই কাজগুলো করব। তো এখানে সূত্রটা দেখবেন, p = m ভাগ n+1, আমি মাঝখানে m ভাগ রাখবো, আমি এখানে দিব অপারেটর ডট প্রোডিভ। প্রথম আর্গুমেন্ট যাবে হচ্ছে m, আর দ্বিতীয় আর্গুমেন্ট যাবে হচ্ছে এইটা। তো এইটার ভিতরে আবার আরেকটা ক্যালকুলেশন আছে n+1, তাহলে এখানে m আছে আমার এর প্রথম আর্গুমেন্ট, দ্বিতীয় আর্গুমেন্টে যাবে অপারেটর ডট অ্যাড, আর এইটার ভিতরে আবার প্রথম যাবে হচ্ছে n, পরে যাবে হচ্ছে on। আমি এটাকে রান করে দেখি যে সেম আছে কিনা। এখানে কি এরর দেখেছে, অপারেটর ইজ নট ডিফাইন্ড। ওকে, অপারেটর দিব না, আমি এখানে ওপি দিব, ওপি, অপারেটর ইজ নট ডিফাইন্ড। ওকে, দেখেন এখন যে সেম ভ্যালুটা এখানে প্রকাশ করছে। ঠিক একইভাবে পরবর্তীতে যদি আমরা রিটার্ন পিরিয়ডটা নির্ণয় করতে চাই তাহলে আমাকে
ট্রু ডিপ করতে হবে 1/p, অর্থাৎ পি হচ্ছে প্রবাবিলিটি, যে প্রবাবিলিটি একটু আগে আমরা করে আসছি সেই প্রবাবিলিটি দ্বারা আমরা এখানে রিটার্ন পিরিয়ড বের করব। ট্রু ডিপ 1,pf, আর এটাকে যদি রান করি তাহলে এখানে 7.66 যে ভ্যালুটা আছে আমরা যদি উপরে দেখে আসি 7.66 সেম ভ্যালু। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আবার সলভ করে চলো। প্রথম দিকে যদি একটু 2-5 মিনিট সুবিধা হয়, আমরা পরে আসছি। আচ্ছা, প্রথম থেকে যে কথাগুলো বলছিলাম ওটা খুব বেশি একটা ছিল না, আমি ভিডিও আপলোড করে দিব এবং লিংক দিয়ে দিব, অবশ্যই আপনারা সেটা দেখলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আশা করি। আমার একটা এক্সেল প্রশ্ন ছিল। ফাইলটা ইমেইলে দিলে ভালো হতো। আচ্ছা, ইমেইলে আপনাদের, আচ্ছা আমি ইমেইলে আপনাদেরকে সবাইকে প্রোভাইড করবো এটা। ওটাই ভালো হয়, আর সবসময় ওটা ইমেইলে দিলে ওখান থেকে নেওয়াটা মনে হয় ইজি। সেট বক্স থেকে অনেকে মোবাইল ব্যবহার করলে আবার কম্পিউটারে সমস্যা। ওকে ওকে, সমস্যা নেই, আমি এটা দিয়ে দিব। তো আপনাদের পরবর্তী ক্লাসে একটা ইন্টারেক্টিভ সেশন থাকবে। ইন্টারেক্টিভ সেশনের জন্য সাধারণত আমরা 5 জনের নাম নিয়ে থাকি। আর ইন্টারেক্টিভ সেশনে সাধারণত হয়ে থাকে যে আজ একটা ট্রেইনার কি করাচ্ছে সেটার উপর বেস করে আপনি আপনার মতো করে সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করবেন। যেমন আমি গত 2টা ক্লাসে কি করিয়েছি সেই কাজগুলোকে আপনি আপনার মতো করে প্রেজেন্ট করবেন। আমার মতো করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি নেই, আপনি আপনার মতো করে করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি 3টা প্রবলেম দিয়ে রাখছি এখানে, প্রবলেম নাম্বার 1, প্রবলেম নাম্বার 2 আর প্রবলেম নাম্বার 3। তো এক্ষেত্রে একটা কাজ করবেন, এই ক্যালকুলেশন গুলো আপনারা ফাংশনের মাধ্যমে করবেন। আর এখানে রিয়েল ডাটার এক্সাম্পল আমি আপনাদেরকে যেভাবে দিয়েছি আপনারাও ঠিক সেইভাবে করবেন। তবে আমার ডেটাটা ব্যবহার করবেন না, আপনারা নিজেরা একটা ডেটা তৈরি করবেন অথবা নিজেরা একটা ডেটা কালেক্ট করবেন। ভাই ডান পাশে লিখে দেন যে ফাংশন বাই ফাংশন, তাহলে আরো ক্লিয়ার। ফাংশন, ওকে, ফাংশনের মাধ্যমে করবেন। আর রিয়েল ডেটা তো আছেই। এই 3টা প্রবলেম যেন অবশ্যই থাকে। আর এছাড়াও আপনারা কিভাবে আপনাদের কাজগুলোকে আরো সুন্দরভাবে প্রকাশ করতে হবে সেটা আপনাদের উপরে। আর এক্ষেত্রে আমরা 5 জনের নাম দিব, সুতরাং আপনাদের এক একজনের টাইম থাকবে 10 মিনিট করে। এখন কে কে নাম দিবেন আপনাদের, হয়তো হ্যান্ড রাইজ করবেন, নয়তো নামটি বলবেন। আমাদের কোঅর্ডিনেটর যিনি আছে উনি অবশ্যই আপনাদের নামটা লিখে নেবেন। সাগর ভাই আছেন? হ্যাঁ আমি আছি। জি ভাই, হ্যান্ড রাইজ করছে, আপনি নামটা একটু লিখে নেবেন। হ্যাঁ আমি নাম নিতেছি। আমি এগুলা গ্রুপে রাখা দিই, তাহলে ভালো হয় না আমাদের হ্যাঁ গ্রুপটাতে? হ্যাঁ, গ্রুপে রেখে দেন তাহলে সুবিধা হয়। 2 জন দিছে। আচ্ছা, সাধারণত আমরা 5 জন নিয়ে থাকি। এখন যদি অন্য কেউ আগ্রহী না হন তাহলে আমরা 2 জন নিব। ভাই আমার নামটা একটু লেখেন, শেখ আবু জাহিদ। কাইন্ডলি একটু আবার বলবেন। শেখ আবু জাহিদ। ওকে, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিলাম। এসকে আবু জাহিদ।